আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহাবুদ্দিন, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। অনেকদিন বিরতির পর আবার ফিরে আসলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রবলেম বেসড মাল্টিপল চয়েস কোশ্চেনে। তো আজকে আমরা দেখি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে যে সমস্ত মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আসে সেগুলোর বেস্ট অ্যান্সার ফলস ট্রু এরকম আসে। তো আমরা দেখি কি কি আমাদের কাছে এরকম কোশ্চেন আসতে পারে। প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এ 55 years old man with a history of poorly controlled hypertension presents with a history of sudden onset of central chest pain. There is no diagnostic electrocardiogram ECG abnormalities and inverted and the এখানে হবে troponin concentration is not diagnostic and the interval troponin মানে যে দুইটা ইন্টারভেল নিয়ে যে troponin করছেন সেই জন্য interval troponin concentration was not diagnostic of acute myocardial infarction. What diagnostic should confirm or excluded next? এখানে যদি আমরা দেখি যে হাইপারটেনশন আছে তার সাথে চেস্ট পেইন আছে, যদি চেস্ট পেইনের কজ গুলো আমাদের মনে থাকে এর আগে আমরা মানে কজ গুলো দেখেছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কজের ভিতরে নেক্সট যে কজ গুলো ইম্পর্টেন্ট থাকে সেটা হলো রেসপিরেটরি সিস্টেমের জিআইটি, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নিউরোজেনিক এবং সাইকিক কজগুলোর ভিতরে। এখানে কার্ডিওভাস্কুলার কজগুলো পুরলি কন্ট্রোলড হাইপারটেনশন যেহেতু বলছে এবং এমআই এক্সক্লুড করছে, তাহলে আমার যেগুলো থাকে সেগুলোর ভিতরে হলো ভালভুলার হার্ট ডিজিজের ভিতরে থাকবে এবং এবং আনকন্ট্রোলড হাইপারটেনশন যেটা হইতেছে অ্যাওর্টিক ডিসেকশনের সাথে থাকবে। এটা মিল যেহেতু ইসিজি এবং ট্রোপোনিন এমআই এক্সক্লুড করছে। দেখি কি আছে, অ্যাংজাইটি যেহেতু 55 ইয়ার্স এবং হাইপারটেনশন আছে, অ্যাংজাইটি ইজ মেবি বাট ইট নট কোরিলেটেড উইথ দি অ্যাংজাইটি, কারণ অ্যাংজাইটিতে থাকলে তোমার অন্য কোনো মানে ইটিওলজি মানে সেটা থাকতে পারবে না। অ্যাংজাইটি বলতে গেলে হাইপারটেনশনের যে ক্লু দিছে সেই ক্লুটার এগেইনস্টে যায়। অ্যাওর্টিক ডিসেকশন ইয়েস ট্রু, কারণ অলমোস্ট 80 to 90% অ্যাওর্টিক ডিসেকশনের হাইপারটেনশন থাকে আন্ডারলাইং প্যাথোফিজিওলজি। মায়োকার্ডাইটিস চেস্ট পেইন হইতে পারে কিন্তু মায়োকার্ডাইটিসে ট্রোপোনিন বেশি থাকবে এবং ইসিজিতে চেঞ্জ থাকবে। এবং সেম থিং পেরিকার্ডাইটিসে একা থাকবে না, পেরিকার্ডাইটিসের সাথে মায়োকার্ডাইটিস থাকতে পারে, অথবা যদি আইসোলেটেড পেরিকার্ডাইটিস দো ইট ইজ রেয়ার কিন্তু এই পেরিকার্ডাইটিসে ইসিজি চেঞ্জ থাকবে। এবং নিউমোথেরাক্স 55 ইয়ার্স এর হাইপারটেনশনের ইটিওলজির সাথে সেট হয় না, অতএব নিউমোথেরাক্স এখান থেকে বাদ যাবে এবং এটা সাডেন অনসেট থাকবে এবং উইদাউট এনি হিস্ট্রি অফ হাইপারটেনশন। সো যদি আমরা পুরলি কন্ট্রোলড হাইপারটেনশন, এইজ, ইসিজি এবং ট্রোপোনিন এই সবকটা যদি কোরিলেশনে আনি তাহলে অ্যাওর্টিক ডিসেকশন ইজ দি রাইট অ্যান্সার। Next, a 62 years old man is admitted to the hospital following myocardial infarction. ঠিক আছে, তাহলে একটা এমআই পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু তার বয়স 62 years. 4 days after the admission he developed further episodes of central crushing chest pain. And the second arakta chest pain etiology আছে, which is the best cardiac markers to investigate his chest pain. এখন কিন্তু ইএসসি 2020 যে গাইডলাইন আছে সেই 2020 গাইডলাইনে মানে ট্রোপোনিনের বাইরে কোনো মার্কারকে মায়োকার্ডিয়াল ইনজুরি ডিটেক্ট করার জন্য অ্যাডভোকেট করে না এবং এগুলো অবসোলেট হয়ে গেছে। তাই কাজেই ট্রোপোনিন বাদে যে যাই থাকুক না, ট্রোপোনিন টি এবং আই এ বাদে যা কিছু আছে সব অবসোলেট, সব বাদ। এটা মানে এলডিএইচ, সিকেএমবি, এএসটি এ কখনোই আর মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এই হিসাবে ব্যবহৃত হয় না। ট্রোপোনিন টি এবং আই এর ভিতরে যদি আরো স্পেসিফিক বলি তাহলে ট্রোপোনিন আই, তাহলে অ্যান্সার হবে এলডিএস ফলস, ট্রোপোনিন আই ইয়েস ট্রু, ট্রোপোনিন টি ইয়েস মেবি ট্রু। কিন্তু যদি একটা বলে যদি তাহলে তুমি ট্রোপোনিন আইতে দিবা, যদি বেস্ট মার্কার্স বলে তাহলে তুমি ট্রোপোনিন দিয়ে ট্রোপোনিন টি এবং আইতে দিবা। এখন হুইচ ইজ বলছে যেহেতু, অতএব আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা বললে
যেমন ট্রোপোনিন আইয়ের উপরে আমরা থাকবো, তাহলে আমরা এখান থেকে এটা মানে দুইটা যদি হয় তাহলে ট্রোপোনিনে থাকবো, একটা হলে আমরা এসে থাকবো, এখানে আমরা এটারে ফলস করে দেব। শুধু একটাই যদি হয় তাহলে ট্রোপোনিন আই, কারণ ট্রোপোনিন আই ইজ ভেরি মাচ সেন্সিটিভ এন্ড ভেরি মাচ স্পেসিফিক টু দি কার্ডিয়াক ইনজুরি অনলি, কারণ ট্রোপোনিন টিটা সেটা স্কেলিটাল মাসেল ইনজুরির সাথেও সম্পৃক্ত, ইভেন মানে নন কার্ডিয়াক অন্য কাজের জন্য এটা বাড়তে পারে। এখানে আমরা একটু মানে অ্যান্সার খোঁজার চেষ্টা করছি যে মানে বায়োমার্কারের অ্যান্সার, যে ট্রোপোনিন I এবং T are preferred biomarker for elevation of myocardial injury, and high sensitive troponin assay are recommended for routine clinical use. Other biomarkers যেমন creatinine, kinase, MB isoform, CKMB are less sensitive and are less specific, not recommended. This is the latest guideline, that is European Society of Cardiology 2020. In patient where reinfarction suspected from clinical sign and or symptom, following an initial MI, an immediate measurement of the cardiac troponins are recommended. If the cardiac troponin concentration is elevated but stable or decreasing at the time of suspected reinfection, the diagnosis of reinfection requires more than 20% increase of the troponin value in the second sample. তার মানে হইতেছে আমার যখন ফার্স্ট স্যাম্পল যেটা আছে তার থেকে আমার সেকেন্ড যে স্যাম্পল আমি যে এটা যেটা 4 দিন পরে যেটা করব সেখান থেকে আবার নতুন করে রিলেভেশন হইতে হবে, এবং দুইটা স্যাম্পলের ভিতরে যে ইলেভেশন অ্যাটলিস্ট 20% ইলেভেশন থাকতে হবে। If the initial troponin concentration is normal, the criteria for new acute myocardial infarction should be applied. So these are the answer regarding the troponin I and T. Number 3, your review a 41 years old woman. 4 months ago, she developed a deep vein thrombosis and was hyperinized with a target INR 2.5. আমাদের টার্গেট আইএনআর 2 থেকে 3 পর্যন্ত এবং হাইয়েস্ট 2.5 থেকে 3.5 পর্যন্ত আমাদের রাখতে হয়। She has presented with swollen, tender left leg and Doppler scan confirmed a further deep vein thrombosis. তাহলে সেকেন্ড অ্যাটাক হয়েছে আবার। His INR is 2 for the past 3 months. তাহলে 2 থেকে একটু বেশি রাখতে হবে আমাদের, 2.5 এর থেকে 3.5 পর্যন্ত। You organize some investigation to exclude an underlying prothrombotic condition. What should happen regarding her anticoagulation? কি করতে চাই? সুইচ টু ট্রিটমেন্ট টু লো মলিকুলার ওয়েট হেপারিন? না, লো মলিকুলার ওয়েট হেপারিনে এখানে সুইচ করার দরকার নাই, প্রয়োজন হলে আমার অ্যাড করতে হবে, সুইচ করতে পারবো না। কন্টিনিউ হেপারিন অ্যান্ড কন্টিনিউ আইএনআর টার্গেট 2.5, না 2.5 আছে, এর থেকে আরো বাড়াইতে হবে। অ্যাড অ্যাসপ্রিন এটা হতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যাসপ্রিন এই ক্ষেত্রে তাকে যোগ করা যেতে পারে। What should happen regarding her anticoagulation? Continue warfarin and increase INR target to 3. This is true. And continue warfarin increase INR target 3.5. এটাও ট্রু, কারণ আমাদের রেঞ্জ হইতেছে 3 থেকে 2.5 থেকে 3.5 পর্যন্ত। তাহলে যে একাধিক কোশ্চেনের অ্যান্সার এক্ষেত্রে ট্রু হইতেছে। তাহলে আমরা যদি দেখি এক্সপ্লেনেশন, তাহলে কি আছে এক্সপ্লেনেশন? লং টার্ম ম্যানেজমেন্ট যে কি হতে পারে, যদি পেশেন্টে ওয়ারফারিনের উপরে থাকে তাহলে তাদের কি করব, আর যদি ওয়ারফারিনের উপরে না থাকে পেশেন্ট অ্যাসপ্রিনের উপরে থাকে কি করব? আমাদের নিচের অপশনটা নাই, কারণ হয়তো কোনো সময় কোশ্চেনে নিচের প্রশ্নটা আসতে পারে যে পেশেন্ট একটা অ্যাসপ্রিন খাইতেছে তারপরও তার এরকম ওয়ারফারিন লাগতেছে, কি করবেন? তাহলে ইন লং টার্ম ম্যানেজমেন্ট, if the embolic event occurs while the patient is on adequate antithrombotic therapy with the following parameters, the therapy should be altered as follows. If on warfarin and INR is 2 to 3, increase the dose to achieve INR 2.5 to 3.5. সেই জন্য আমাদের যেহেতু INR 3 বলছে আমরা রাজি হইতেছি, যেহেতু 3.5 বলছে সেক্ষেত্রেও আমরা রাজি হইতেছি, কারণ আমার টার্গেট INR হইতেছে আমরা রাখতে চাই 2.5 to 3.5.
If the INR is 2.5 to 3.5, add aspirin. এই 2.5 এর উপরে যেহেতু থাকবে তখন আমরা অ্যাসপিরিন যোগ করতে পারবো। And if the INR is 2.5 to 2.5, aspirin 80 milligram to 100 milligram per day. এটার উপরে মানে অ্যাসপিরিন তখন বাড়াইতে হবে। প্রথমে হলো 50 মিলিগ্রাম অ্যাসপিরিন, এরপরে যদি তারপরেও যদি হয় তাহলে অ্যাসপিরিন 100 মিলিগ্রাম পর্যন্ত করতে হবে, প্লাস আইএনআর বাড়াইতে হবে। অ্যাসপিরিন ডোজ মে বি নিডেড টু ইনক্রিজ টু 325 মিলিগ্রাম পার ডে, 325 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো লাগতে পারে। ফার্স্ট অফ অল আমাদের হলো আইএনআরটা মেনটেন করতে হবে। আইএনআর মানে ইন্টারন্যাশনাল নরমালাইজেশন রেশিও। এটা হলো আমরা যখন ওয়ারফেরিন দিই, ওয়ারফেরিন হলো ভিটামিন 2, 7, 2, 7, 9, 10 এই তিনটি ফ্যাক্টর গুলোকে ইনহিবিট করে, যার জন্য কোয়াগুলেশন ক্যাসকেড কে প্রিভেন্ট করে, ব্লাড থিনিং রাখে এবং সে কোয়াগুলেট হইতে দেয় না। এবং এই জন্য এট্রিয়াল ফিব্রিলেশনের সময় এটা খুব জরুরি লাগে, অথবা কোনো জায়গায় যদি থ্রোম্বাস ফর্ম করে সেক্ষেত্রেও লাগে। তাহলে দিস আর দি অ্যান্সার্স। 4. The term orthopnea refers to breathlessness, that is dyspnea, in a particular situation. Which answer below describe this situation? After several hours of sleep? No. After several hours of sleep, when the patient wakes up, it's the paroxysmal nocturnal dyspnea, PND. Patient ঘুমাইছে ভালোভাবে, হঠাৎ করে শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেল, সেটা হলো paroxysmal nocturnal। ডিউ টু অ্যাজমা? না, অ্যাজমার জন্য অর্থোপনিয়া হতে পারে, কিন্তু অ্যার্থোপনিয়া মানে ব্যাজমা বুঝায় না। অর্থ বুঝায় স্ট্যাটিক অবস্থায়, অ্যাপনিয়া মানে ডিসনেস, শর্টনেস অফ ব্রেথ। ইমিডিয়েট লাইং ফ্ল্যাট, হ্যাঁ মানে পেশেন্ট যখন লাইং ফ্ল্যাট থাকবে বা রিকাম্বেন্ট পজিশনে থাকবে, সেখান থেকে যখন পেশেন্ট বসবে সে অবস্থায় তার ডিসনিয়া কিছুটা কমবে। অর্থাৎ ইমিডিয়েটলি লাইং ফ্ল্যাট ট্রু, অন এক্সারশন না, এবং অন সিটিং আপ ইটস ট্রু, যদিও এটা কমবে। তাহলে ডিসনিয়ার ডেফিনিশন যদি আমরা দেখি তাহলে মানে কি দাঁড়ায় অর্থোপনিয়ার ডেফিনিশন? অর্থোপনিয়া ইজ এ শর্টনেস অফ ব্রেথ or difficulty of breath when you are lying down. It comes from the Greek word ortho, which means straight or vertical, and penia means to breathe. If you have these symptoms, your breathing will be levered when you lie down. It should improve once patient sits up. তো এই অবস্থার মধ্যে দিয়ে এটা চলতে পারে। নেক্সট কোশ্চেন 5, এক্ষেত্রে যেটা আছে আমাদের সেটা হইতেছে এ পেশেন্ট is admitted with central chest pain and diagnosed as non-ST elevated myocardial infarction, and aspirin and fondaparinux was given. What is the mechanism of action of fondaparinux? খুব কঠিন প্রশ্ন স্যার করছেন, কিন্তু কঠিন প্রশ্ন করলেও এটার মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা জানতে হয়, এটা লো মলিকুলার ওয়েট হেপারিন যেভাবে কাজ করে সেইভাবে লো মলিকুলার হেপারিনের হিসাবে কাজ করবে। এটা হইতেছে it reversal the direct thrombin inhibitor, না এটা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর না, এটা পোটেনশিয়েট করে অ্যাকশন অফ মানে অ্যান্টিথ্রম্বিন থ্রম্বিন অ্যাকশনকে সে পোটেনশিয়েট করে। গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, না গ্লাইকোপ্রোটিন 2b দি অ্যাবসেপ্সিমার, সেখানে গ্লাইকোপ্রোটিন 2b3 এর সাথে এটা বাইন্ড করে এটা অ্যান্টিপ্লেটলেট হিসেবে কাজ করে। ইনহিবিট অ্যান্টিথ্রম্বিন 3, না এটা ইনহিবিট করে না, বরং সেটা পোটেনশিয়েট দি অ্যাকশন অফ অ্যান্টিথ্রম্বিন 3। অ্যান্টিথ্রম্বিন 3 হইতেছে একটা ন্যাচারাল মানে অ্যান্টিকোয়াগুলেন্ট। এই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে এই হেপারিন ফন্ডাপারিনিক্সটা বাইন্ড হওয়ার পরে সে তার অ্যাকশন প্রায় 1000 টাইমস বাড়াই দেবে। ইনহিবিট ADP বাইন্ডিং টু ইটস প্লেটলেট রিসেপ্টর, না এটাও না, ADP এটা অ্যান্টিপ্লেটলেট, ADP বাইন্ডিং রিসেপ্টর, এটা P2Y12 ইনহিবিটরের জন্য আসে। It activates antithrombin 3, yes it activates antithrombin 3. তো মেকানিজম অফ অ্যাকশনের দিকে যদি দেখাই তাহলে দেখি it is a low molecular weight heparin, that is fondaparinux selectively bind to the enzyme inhibitor, that is antithrombin 3 AT3,
causes a conformational changes that results in activation through an increase in flexibility of its active reactive site of dope. The activated antithrombin 3 then inactivates thrombin and factor 10 and other protease. যদি কেউ বলে যে এটা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, আসলে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর না, থ্রম্বিনকে সে মানে ইনঅ্যাক্টিভেট করে কিন্তু বাই দি অ্যাকশনস অফ অ্যান্টিথ্রম্বিন 3 এবং এট দি সেম টাইম সে ফ্যাক্টর 10 কেও ইনহিবিট করে, যেটা আমরা দেখব যে রিভারক্সাবান আমরা যদি পরে বলি যে ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, সে কিন্তু রিভারক্সাবানকে মানে যেটা আছে সে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করবে। So fondaparinux, that is low molecular weight heparin or any form of heparin, activates antithrombin 3 and which ultimately inactivates thrombin and factor 10. The ratio of inactivates of this protease antithrombin can be increased up to 1000 folds due to binding and with heparin and the fondaparinux. এটা আগেই বলছি আমি যে যখন ইন্ট্রিনসিক যে ফ্যাক্টরটা থাকে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে যখন হেপারিনটা বাইন্ড করবে, এই অ্যান্টিথ্রম্বিন 3 মানে এনজাইমেটিক কনভার্সনের হার খুব বেড়ে যায়। 6 an 83 years old male presented with ischemic surroundings, surrounding chest pain that has persisted for past 1 hour. তাহলে 83 years দেখেন অনেক বয়স্ক মানুষ, মেল প্রেজেন্টেড উইথ ইসকেমিক সারাউন্ডিং চেস্ট পেইন, chest pain ischemic that persists for 1 hour. ECG is performed and shows deep T inversion in lead V1 to V1 to V2, which is the most likely implicated coronary artery. এটা যেহেতু মানে V1 V2 অতএব এটা এন্টিরিয়র মানে করোনারি আর্টারির কোন একটা ব্রাঞ্চ হবে, এবং যেহেতু V1 V2 সেপ্টামে থাকে অতএব এটা সেপ্টামেল মানে ব্রাঞ্চ, এলইডি সেপ্টাল পারফোরেটর যে ব্রাঞ্চগুলো আছে সেই সেপ্টাল পারফোরেটর ব্রাঞ্চ দিয়ে এগুলো হবে। লেফট সাবক্লাভিকুলার না, লেফট সাবক্লাভিকুলার আছে ল্যাটারাল পার্টে সাপ্লাই দেয় ভেন্ট্রিকেলে, লেফট মেইন আর্টারি সাপ্লাই দিলে এটা মাল্টিপল লিডে মানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে এবং এভিয়ার এসটি সেগমেন্ট ইলেভেশন হবে। লেফট মেইন যদি আমরা চিন্তা করি যে লেফট মেইন আর্টারি অকুলেশন আছে, তাহলে অ্যাটলিস্ট 6 লিডস এর ভিতরে এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকবে এবং এট দি সেম টাইমস এভিয়ারে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে। নেক্সট হলো প্রক্সিমাল এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা আছে, এই প্রক্সিমাল মানে লেফট প্রক্সিমাল এইটা হবে মানে পজিটিভ, সরি এইটা প্রক্সিমাল লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ইটস পজিটিভ, ইট ইজ ট্রু, এটা মানে ফলসে মানে পড়ে গেছে, ইটস ট্রু। ওকে, proximal left anterior descending artery true, and right coronary artery obviously it's false, and distal left anterior descending artery it is also false. And coronary circulation, LED gives branches to supply the anterior part of the septum, septal perforator, and the anterior, lateral, and apical walls of the LV. So LED supply যে সমস্ত জায়গায় দেয় সেই সমস্ত জায়গা থেকে এই জায়গাটায় সেপ্টাল পারফোরেটর দিয়ে সাপ্লাই দেয়। এটা হলো তার অ্যান্সার, তোমাদের জন্য এই করা আছে। নেক্সট কোশ্চেন হলো, এ 75 years old man presented to her family physician with a 24 hours history of rapid irregular palpitation accompanied by fatigue. তাহলে অনেকগুলো জিনিস আছে এখানে, রেপিড আছে, ইরেগুলার পালপিটেশন আছে, অর্থাৎ এট্রিয়াল ফিব্রিলেশনের একটা কথা আসবে, এন্ড অ্যাকম্পানিড বাই ফেটিক যে ফেইলিওরের কথা আসবে। ইন an elderly patient, what is the most likely cause of this palpitation? Atrial মানে ectopics, premature ectopics, না, atrial premature ectopics হতে পারবে না, কারণ হতেছে atrial premature contract যেটা থাকে সেটা রেগুলারলি ইরেগুলার থাকে না, এক। আর 2 নম্বর হইতেছে সিমটম থাকে না, যেহেতু মানে কোনো ধরনের সিমটমস থাকে না atrial ectopics এ,
অতএব এটা মাঝে মাঝে সে মিস করে, একটা বিট এরকম মনে করেই না ভেন্ট্রিকুলার প্রিমেচুর কন্ট্রাকশন করতে পারে, কিন্তু অ্যাট্রিয়াল মেজর অ্যাসিম্পটোমেটিক থাকে। এট্রিয়াল ফিব্রিলেশন ট্রু, কারণ এই ক্ষেত্রে প্যালপিটেশন থাকে, ব্রেথলেসনেস থাকে, ফ্যাটিগ থাকে, যেটা সিমটম যেটা দেওয়া আছে সেটা এট্রিয়াল ফিব্রিলেশন ইনভেরিয়েবলি থাকে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া না, এটা সম্ভব না, কারণ হইতেছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া রেগুলার থাকবে, রেগুলার ট্যাকিকার্ডিয়া থাকবে, এই ক্ষেত্রে এটা হতে পারবে না। এবং ভেন্ট্রিকুলার একটোপিক্স বিট অ্যাসিম্পটোমেটিক থাকে এবং ইরেগুলার থাকে, এই ক্ষেত্রে এটাও মানে হইতে পারে। এখন যদি একটা আসে মানে হোয়াট ইজ, তাহলে একটাই আসবে এট্রিয়াল ফিব্রিলেশন, কিন্তু যদি একাধিক যদি সুযোগ থাকে তাহলে ভেন্ট্রিকুলার একটোপিক্স বিটও আসতে পারে, যেহেতু বিটটা ইরেগুলার থাকে এবং এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, এই জন্য এটাও আসবে না। এটা মানে ওখানে বলতে অনেক ইন্টারপ্রিটেশনে ভুল হয়ে যায়, এটা ফলস হবে। তাহলে শুধুমাত্র এট্রিয়াল ফিব্রিলেশনে মানে ইরেগুলার থাকবে প্লাস সিমটম থাকবে, আর বাকি যেগুলো আছে ভেন্ট্রিকুলার একটোপিক্সে আসবে না, কারণ এর ক্ষেত্রেও অ্যাসিম্পটোমেটিক থাকে যদিও ইরেগুলার থাকে। আর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আসবে না, কারণ এর ক্ষেত্রে রেগুলার থাকে। তাহলে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এট্রিয়াল ফিব্রিলেশন আসবে মোস্ট লাইকলি কজ, একটাই। নেক্সট, 81 years old man with a history of ischemic heart disease is brought to the emergency department, department following a collapse. তার মানে হইতেছে একটা পেশেন্টের হয়তো কলাপস হতে পারে, সে প্রেসার কমে যেতে পারে, অথবা সেরিব্রাল সার্কুলেশন কমে যেতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে। নাও হি ফিলস ব্যাকস টু নরমাল, ওকে, তাহলে মানে ভ্যাসোভ্যাগাল সিমটমস এর সম্ভাবনা থাকতে পারে। His ECG shows sinus rhythm 94 per minute, left bundle branch block. Oh, give the ECG finding. Which of the following is most likely to be found on auscultation of the heart? আচ্ছা, এখন আপনাকে বলছে যে 71% ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, কিছুক্ষণ পরে সে পড়ে গেছিল, পরে সে আবার নর্মাল হয়ে গেছে এবং তার ইসিজি তে এলবিবি আছে। অতএব এলবিবি তে আপনার অসকালটেটরি ফাইন্ডিং কি হবে? অসকালটেটরি হার্ট সাউন্ডের কথা বলতে চাইতেছে। হার্ট সাউন্ডে যেটা হয় সেটা রিভার্স স্প্লিটিং হয় S2 তে। নরমালি S2 কি হয়? নরমালি S2 মানে S2 ফর্ম করে অ্যাওর্টা এবং পালমোনারি থেকে A1 এবং A2 এবং P2 দিয়ে ফর্ম করে। A2 মানে অ্যাওর্টা, আর 2 মানে সেকেন্ড হার্ট সাউন্ড। A2 আর P2 পালমোনারি কম্পোনেন্ট। A2 আগে ক্লোজ হবে এবং P2 পরে ক্লোজ হবে। কোনো কারণে যদি লেফট ব্রান্ডের ব্রাঞ্চ থাকে তাহলে A2 টা ক্লোজ হতে দেরি হবে, সেই ক্ষেত্রে P2 আগে হয়ে যাবে, আগে ক্লোজ হবে এবং A2 পরে ক্লোজ হবে। এইটাকেই বলছে রিভার্স স্প্লিট অফ মানে S2, এবং এটা এলবিবি তে পাওয়া যায়। এবং ঠিক তার উল্টোটা যেটা পাওয়া যায় সেটা হইতেছে আরবিবি তে। কি পাওয়া যায় আরবি তে? হলো লেফট সাইডের যে মানে বাদ রাইট সাইডে যদি আমরা চিন্তা করি, রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন দেরিতে হবে, অতএব ডিপোলারাইজেশন দেরিতে হইলে রাইট ভেন্ট্রিকুলার কমপ্লেক্স থেকে ব্লাড এমটিং দেরি হবে। অতএব এখানে যে S2 যেটা থাকবে এটা ওয়াইডলি স্প্লিট করবে, জাস্ট এইচডির মতো। এবং যদি কখনো বলে থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে, থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে না। এই ক্ষেত্রে থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে না। থার্ড হার্ট সাউন্ড হার্ট ফেইলিওরে পাওয়া যাবে, হাইপারটেনশনে পাওয়া যাবে এবং মাইট্রাল রিগারজিটেশনে পাওয়া যাবে। লাউড এসন ফলস, লাউড এসন পাওয়া যাবে হলো মাইট্রাল স্টেনোসিসে। ফিক্সড স্প্লিট এটা পাওয়া যাবে এটিএল সেপ্টাল ডিফেক্টে। তাহলে যে কটা আমাদের অপশন দেওয়া আছে অসকালটেটরি ফাইন্ডিং হার্টের, ফিক্সড স্প্লিট যদি বলে সেকেন্ড হার্ট সাউন্ড না, ইট ইজ মানে কমন ইন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। লাউড এস না, এটা মাইট্রাল স্টেনোসিসে। থার্ড হার্ট সাউন্ড মানে এটা হার্ট ফেইলিওরে, মাইট্রাল রিগারজিটেশনে। ওয়াইড স্প্লিটিং এটা মানে পাওয়া যাবে হলো এলবিবি আরবিবি তে, এবং রিভার্স স্প্লিটিং ইয়েস এটা পাওয়া যাবে এলবিবি তে।
যে স্যারে প্রশ্নটা করছে খুব ওয়াইজলি প্রশ্নটা করছে, কিন্তু খুব কঠিন। আর মনে হয় যে আন্ডার গ্রাজুয়েটের জন্য এত কঠিন প্রশ্ন আজ আদৌ কি দরকার আছে। Next, the use of beta blockers in treating hypertension has declined sharply in the past 5 years. Which of the following best describes the reason why this is occurred? স্যার যিনি এই কোশ্চেনটা করছেন, যিনি একটা মানে ট্রায়ালের উল্লেখ করছেন, যে ট্রায়ালে বিটা ব্লকারকে তুলনা করা হয়েছে লোসার্টেন পটাশিয়ামের সাথে, এবং লোসার্টেন পটাশিয়ামের সাথে তুলনা করার পরে দেখা গেছে যে লোসার্টেন পটাশিয়ামের যে বিটা ব্লকারের নিউরো প্রোটেকশন কম, এট দি সেম টাইম তার ডায়াবেটিস মানে তৈরি করে, এবং ডায়াবেটিসের উপরে তার নেগেটিভ নিউট্রাল ইফেক্ট তার থাকে না। এই দুইটা কারণের জন্য বিটা ব্লকার ইজ নো লঙ্গার কনসিডার্ড ইন ফার্স্ট লাইন অফ antihypertensive drug according to American College of Cardiology and American Heart Association. কিন্তু এটা মানে না ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা ফিফথ ড্রাগ হিসাবে বিটা ব্লকারকে মানে ইন্ডিকেট করে। তাদের ধারণা, তাদের মানে ভাষ্য যেটা হইতেছে যে ইট ইজ নট দি ড্রাগ which is culprit, it is the height of the blood pressure that is culprit. If you can reduce the height of the blood pressure, you can reduce the morbidity and mortality. But study shows that when the both arms there is reduction in the blood pressure, but patient treated with beta blocker experienced more strokes and have patients more diabetes in comparison to that arm that patients are receiving with beta losartan potassium. That's why this is the trial in which the beta blocker has not no longer used as evidence-based medicine for treating the hypertension. তার মানে সোজা কথা যে নিউরো প্রোটেকশন পাবে না, স্ট্রোক মানে করতে পারবে না, প্রিভেন্ট করতে পারবে না, ব্লাড প্রেশার কমলো, প্লাস ডায়াবেটিসের রিস্ক থাকবে। দেখি আমাদের কি কি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, লেস লাইকলি টু প্রিভেন্ট স্ট্রোক, ইয়েস, প্লাস potential impairment of glucose intolerance, yes, এটাই অ্যান্সার। নেক্সট, লেস লাইকলি টু প্রোটেক্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, না, বরং বিটা ব্লকারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ভালো কাজ করার কথা, কিন্তু যদি কারো এমআই না থাকে অথবা এলভি ডিসফাংশন না থাকে সেই ক্ষেত্রে বিটা ব্লকারের কার্ডিয়াক প্রোটেকশন নাই। And potential impairment of glucose intolerance and high rate of interaction with commonly prescribed medicine, as for example calcium channel blocker, এটার জন্য তার মানে বিটা ব্লকারের জন্য হাইপারটেনশনের বাদ দেওয়ার যুক্তি নেই, যুক্তি ছিল না। Increased incidence of reported adverse effect, no, this is not very true. Enhanced incidence of chronic obstructive pulmonary disease, আপনারা জানেন যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে সিওপিডি তে অ্যাক্টিভ যদি অ্যাজমা এবং এয়ারওয়ে অবস্ট্রাকশন না থাকে তাহলে বিটা ব্লকার ইজ নো লঙ্গার কন্ট্রাইন্ডিকেটেড। There is selective or highly selective beta blocker is there, and they can be used safely in the patient with COPD when there is need for doing the beta blocker. তার মানে যে বিটা ব্লকার যে সমস্ত জায়গায় দেওয়া জরুরি এবং নির্ধারিত সে সমস্ত জায়গায় বিটা ব্লকার দিতে হবে, যদিও পেশেন্টের সিওপিডি হিস্ট্রি থাকে। রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে দিতে হবে, কিন্তু পেশেন্টের যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে বা অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ অ্যাজমা আছে, অ্যাক্টিভ সিওপিডি আছে, সেই ক্ষেত্রে যদি কোনো বেটার অল্টারনেটিভ থাকে সেটা দেওয়া যায়, এস ফর এক্সাম্পল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। Next, 10. A 74 years old man presented with breathlessness. Yes, he is found to have an elevated jugular venous pressure. Yes. তাহলে আমরা চিন্তাই করতে পারি ব্রেথলেসনেস এবং এলিভেটেড জুগুলার ভেনাস প্রেসার, অতএব আমাদের রাইট সাইডের কোনো হার্ট ফেইলিওর থাকার সম্ভাবনা, কারণ রাইট এটিএমের প্রেসার তার বেশি, এটাই আমাদের ইন্ডিকেট করে জেভিপি। হুইচ অফ দি ফলোইং কন্ডিশন ইজ মোস্ট লাইকলি টু এক্সপ্লেইন দিস ফিজিক্যাল ফাইন্ডিংস? তাহলে একটা চাইছে আমাদের, যদি একটা চায় হ্যাঁ তাহলে আমাদের কি হবে? এয়ারটিক স্টেনোসিস। এয়ারটিক স্টেনোসিসের সাথে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার প্রেসারের সংযোগ নাই। সংযোগ নাই হলে এয়ারটিক স্টেনোসিসে হওয়ার সম্ভাবনা নাই, ডিহাইড্রেশনে আরো সম্ভাবনা নাই, বরং আরো কমবে প্রেসার। এক্সাজারেশন অফ অ্যাজমা না, ইনক্রিজড লেফট এট্রিয়াল প্রেসার,
না, ইনক্রিজ লেফট এট্রিয়াল এর প্রেসার যদি হয় তাহলে সেখানে পালমোনারি এডিমা হবে এবং সেই ক্ষেত্রে একুট হার্ট ফেলিওর নিয়ে আসবে এবং রিকারেন্ট পালমোনারি এম্বোলিজম। ইয়েস, যদি পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হয় তার মানে হলো যদি পালমোনারি আর্টারিটা কোনোভাবে যদি আমরা অবস্ট্রাক্ট করতে পারি যে কোনো ভাবে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো রাইট ভেন্ট্রিকেলের প্রেসার বাড়বে এবং এই রাইট ভেন্ট্রিকেলের প্রেসার আলটিমেটলি রাইট এট্রিয়াম এবং জেবিপিতে রিফ্লেক্ট করবে। এই মেকানিজমে জেবিতে মানে জিনিসটা একটু চিন্তা করে নিতে হবে যে আমার রাইট এট্রিয়াল এর প্রেসার বাড়া কিভাবে সম্ভব, আমাকে যে এখানে যে সমস্ত সিনারি দেওয়া আছে সেই সমস্ত সিনারির সাথে আমি যদি মিল করি তাহলে কিভাবে হয়। অতএব পালমোনারি এম্বোলিজম দিয়েই এটা সম্ভব। এখন মানে এটা ডেভিডসনের মানে চার্ট একটা মানে সেখানে কি ভাবে মানে জেবিপির অ্যাবনরমালিটিস দেওয়া আছে। সেক্ষেত্রে দেখেন হার্ট ফেলিওর হলে সেক্ষেত্রে ইলাভেটেড হয় এবং সাস্টেইন অ্যাবডোমিনাল কমপ্লেক্স থাকবে মোর দ্যান 10 সেকেন্ড। পালমোনারি এম্বোলিজমে ইলাভেটেড থাকবে, পেরিকার্ডিয়াল ইফিউশনে ইলাভেটেড থাকবে কিন্তু প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট থাকবে। এটা একটা কোশ্চেন আছে, আমি দেখছি কোথায় যেন, যে পেরিকার্ডিয়াল ইফিউশন এবং কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এই দুইটার ভিতরে জেবিপিতে কি ডিফারেন্স করা যায়। যে দুইটাই ইলেভেটেড দেখেন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং পেরিকার্ডিয়াল ইফিউশন দুই ক্ষেত্রে ইলেভেটেড এবং পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন কুসমাল সাইন থাকবে। কুসমাল সাইন মানে হলো জেবিপি ইনস্পিরেশনের সময় কমার কথা, সেখান থেকে না কমে সেক্ষেত্রে বাড়বে, এটা হলো কুসমাল সাইন। আর হলো মানে ইলেভেশন থাকবে প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট। ওয়াই ডিসেন্ট কি ট্রাইকাসপিড ভালভটা খুলে গেলে মানে রাইট এট্রিয়ালের যে ব্লাড আছে সেটা রাইট ভেন্ট্রিকেলে চলে যাবে এবং এটা খুব প্রমিনেন্ট থাকবে হলো পেরিকার্ডিয়াল ইফিউশনে। এটা হলো এই দুইটার মধ্যে এখানে পার্থক্য। সুপিরিয়র ভেনা কাভা যদি অবস্ট্রাকশন থাকে তাহলে ইলেভেশন থাকবে, লস অফ কন্ট্রাকশন থাকবে। এট্রিয়াল ফিব্রিলেশন অনেক ক্ষেত্রে থাকবে, দেখবেন হলো অ্যাবসেন্ট এএফ এবং ট্রাইকাসপিড স্টোনোসিসে জায়ান্ট এএফ থাকবে, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে জায়ান্ট ভিএফ থাকবে। জায়ান্ট ভিএফ থাকবে কি এই ক্ষেত্রে আপনার জেবিপিটা একদম কানের লতি পর্যন্ত দেখা যাবে, একদম টুইস্টিং হইতেছে, একদম নড়তেছে। তো স্যাররা এটা যদি থাকে তাহলে এটা দিয়ে দেয়, এটা দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা দেখতে পাচ্ছ কিনা, এইখানে কি কি আছে তোমার ধারণা হয় যে তুমি এটা দেখতে পারতেছো। সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে এটা আমি এট্রিয়াল ফিব্রিলেশনে ট্রাইকাসপিড রিগার্জিটেশন আমি ফিল করতেছি। ট্রাইকাসপিড রিগার্জিটেশন ইউজুয়ালি ইট ইজ ডিউ টু সেকেন্ডারি, ডিউ টু লেফট হার্ট ফেইলিউর এবং আলটিমেটলি এটা পালমোনারি হাইপারটেনশন থাকে বিধেই এখানে জায়ান্ট বি ওয়েভ থাকে এবং কমপ্লিট হার্ট ব্লকে ক্যানন ওয়েভ থাকে। এটা বিভিন্ন সময় লাগে বিধায় আপনার এখানে আমি এটা ট্যাগ করে দিছি। Question 11, what is মানে troponin I bound to tropomyosin এটার সাথে বাইন্ড করে মানে প্রথম কোশ্চেনটাই যে ট্রোপোমায়োসিন ইয়েস, বাকি যেগুলো আছে একটিন ইন দি থিন ফিলামেন্ট ফলস, প্রোটিন কাইনেস সি ফলস, ক্যালসিয়াম আয়ন্স ফলস এবং টিউবুলার সেল মেমব্রেন এটাও ফলস। এটা ফিজিওলজির একটা কোশ্চেন আপনাকে যোগ করে দিয়েছেন। 12 নম্বরের কোশ্চেন একটা বিশাল বড় একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হইতেছে a 44 years old man is seen in the cardiology clinic. For the past 6 months, he had been experiencing episode of palpitation associated with presyncopal symptoms. So palpitation with presyncopal symptoms এবং 44 years age, এই তিনটা যদি আমরা মিলে তাহলে এটা যে ইয়াং পেশেন্টের এটা হইতেছে অ্যারিথমিজনিকের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি অর্গানিক ডিজিজের চেয়ে। And ECG is taken in the clinic which show T inversion in lead B1 থেকে 3 associated with NOS at the end of the QRS complex. এটাকে বলে মানে এপসিলন ওয়েভ, এখানে আমি দেখাইতে নাই জিনিসটা, এটা এপসিলন ওয়েভ বলবে। যদি কোনো ক্ষেত্রে তোমাদের বলতে পারে যে টি ইনভার্সন উইথ এপসিলন মানে নটস ইন দি কিউআরএস কমপ্লেক্স। হি ইজ নোন টু হ্যাভ এ হিস্ট্রি অফ এ সাডেন কার্ডিয়াক ডেথ। হোয়াট ইজ মোস্ট লাইকলি ডায়াগনোসিস? একটাই এরকম যদি থাকে সেটা হলো অ্যারিথমিজনিক রাইট ভেন্ট্রিকুলার
অ্যারিথমিজেনিক রাইট ভেন্ট্রিকল কার্ডিওমায়োপ্যাথি। এটা একদম ভেরি ক্যারেক্টারিস্টিক্স মানে ইসিজি ফাইন্ডিংস, মানে এটা আর কোথাও এরকম ইসিজি ফাইন্ডিংস থাকে না। সেই জন্য স্যার এখান থেকে তোমার আন্ডার গ্রাজুয়েটে, যদিও এটা খুব কঠিন আন্ডার গ্রাজুয়েটে ডায়াগনোসিস করা, কিন্তু কারো যদি নলেজ থাকে যে এইরকম এটারে মানে এই ভিউটি ইনভার্সন বলে প্লাস এইরকম একটা থাকবে, পেস্টের মতো থাকবে, নচের মতো থাকবে, এবং এটা স্পেসিফিক একটা ডিজিজে পাওয়া যায়, তাহলে কোনো কিছু না দেখেই আপনি এটাকে ডায়াগনোসিস করতে পারেন। এর সাথে অ্যাসোসিয়েটেড যে ফ্যামিলি হিস্ট্রি থাকে সার্টেন কার্ডিয়াক ডেথের। এটা আছে ক্যাটাকোলামিনার্জিক পলিমারফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখানে রেস্টিং ইসিজি নরমাল থাকে, কাজে রেস্টিং ইসিজি তে এটা থাকবে না, এটা মানে এটা ফলস থাকবে। এন্ড হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই সিএমএ আপনি বলতে পারেন যে হ্যাঁ মানে সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে, অতএব এটা আমরা বলি মানে এইচসিএম বলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এসসিএম বলতে পারবো না, কারণ এসসিএম বলতে গেলে সেক্ষেত্রে মানে সমস্ত এইগুলো চেম্বার গুলো বড় থাকে। হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি তো অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রপি থাকে, সেপ্টাম মানে হাইপারট্রপাইড থাকে, এলভিওলও হাইপারট্রপাইড থাকে, কিন্তু রিলেশনটা মেইনটেইন হয় না। যদি কনসেন্ট্রিক হয় 1:1, যদি এক্সেন্ট্রিক হয় তাহলে 1.4:1। তার মানে 14 মিলিমিটার যদি সেপ্টাম ডাইলেটেড হয়, হাইপারট্রপি হয়, তাহলে পোস্টেরিয়র হবে 10 মিলিমিটার। এই যে মানে ডিফারেন্স 1:4:1, এই রেশিওতে যে হাইপারট্রপি হয় সেটা ইসিজিতে তোমার শো করে, এবং ইসিজিতে কখনোই নরমাল থাকে না, এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি থাকে। অতএব টি ইনভার্সন থাকলে এটা নেগেটিভ হয়ে যায়। লং কিউটি সিনড্রোমে ডেফিনেটলি এটা প্রলং থাকবে কিউটি ইন্টারভেল, এবং এই কিউটি ইন্টারভেল প্রলং মানে কি? মানে হইতেছে হার্ট তার নরমাল পজিশনে ফিরে আসতে প্রলং টাইম নেয়, মানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন হইতে যে সময় লাগে, সময় রান ক্যারি করে আসা দেরি হয় তার কিউটি প্রলঙ্গেশন করতে। এবং বুগার্টার সিনড্রোম, বুগার্টার সিনড্রোমের না, কারণ বুগার্টার সিনড্রোমে হয় ইনফিরিয়র এমআই মানে সরি রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লকের মতো থাকে, আর প্যাটার্ন থাকে B1, B2 এন্ড B3 তে, এবং এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে উইদাউট এনি ইসকেমিক সিমটমস। ইসিজিতে আরবিবি দেখাবে এবং এসটি সেগমেন্ট ইলেভেশনের মতো দেখাবে, এটাই মনে হবে যে এসে, কিন্তু এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে, সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, তা কিন্তু এটা ইনভার্সন থাকে না, কিন্তু আরবিবি থাকে ওখানে। শুধুমাত্র একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েই আমরা কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারতেছি যে এটা অ্যারিথমিজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এখানে হয় কি, রাইট ভেন্ট্রিকেলটা মানে যে মাসেল গুলো এটা রিপ্লেসড হয় ফাইব্রোফ্যাটি টিস্যু দিয়ে, এবং অ্যাজ এ হোল সমস্ত জায়গায় রাইট মানে ভেন্ট্রিকেলটা রিপ্লেসড হয়ে যায়। এটা খুবই একটা খারাপ কন্ডিশন, অ্যাগ্রেসিভ সিচুয়েশন। A 56 years old man present with a history of headache. He is noted to have a loud second heart sound on auscultation. যদি আমরা দুইটা মানে করি, মানে দেখেন এখানে কিন্তু ক্লু দিয়ে দিচ্ছে স্যার, একটা হেডেক বলছে এবং লাউড সেকেন্ড হার্ট বলছে। লাউড সেকেন্ড হার্ট সাউন্ড আমরা হাইপারটেনশনে পাবো, এবং হেডেকও হাইপারটেনশনে কমন। তাহলে যদি মানে লাউড সেকেন্ড হার্ট সাউন্ডের আর কি কারণ হতে পারে? আর যে কারণ যেটা হতে পারে সেটা হলো সিস্টেমিক হাইপারটেনশনের বাইরে মানে কারণের মধ্যে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে মানে আর কারণ নাই। অ্যাওর্টিক স্টেনোসিসে সফট থাকবে, মাইট্রাল স্টেনোসিস সরি পালমোনারি স্টেনোসিসে সফট থাকবে। He is noted to have a loud second heart sound on auscultation. Which of the following pathologies could explain this finding? Aortic incompetence? No. Aortic incompetence মানে aortic regurgitation. Aortic regurgitation এ বরং সেকেন্ড হার্ট সাউন্ড সফট থাকবে। এসেনশিয়াল হাইপারটেনশন ট্রু, এসেনশিয়াল হাইপারটেনশনে লাউড হবে। মেকানিক্যাল প্রস্থেটিক মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভ তো মানে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস করবেই না। মাইট্রাল হার্ট সাউন্ড প্রডিউস করবে ফার্স্ট হার্ট সাউন্ড S1। সেই ক্ষেত্রে মেটালিক সাউন্ড যেটা হবে সেটা ফার্স্ট হার্ট সাউন্ড ইজ রিপ্লেসড বাই মেটালিক হার্ট সাউন্ড। আমরা সেইভাবে বলি যে ঘড়ির কাঁটার মতো টক 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 করে শোনা যায়,
যে আগের বাড়িতে যদি কারো বাড়িতে দেওয়াল ঘড়ি থাকে, দেওয়াল ঘড়িতে রাত্রে যখন ঘুমান তখন দেখবেন যে টিক 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 করে শব্দ হয়। এইরকম মানে যদি বা হার্টের ভাল্ব, মেকানিক্যাল ভাল্ব যদি চেঞ্জ করা হয়, তাদেরও ওইরকম তারা শব্দ শুনতে পায় গভীর রাতে, যখন মানে সারাউন্ডিংস থেকে কোনো রকম শব্দ না আসে। Mitral incompetence, again mitral incompetence false, কারণ এখানে ফার্স্ট হার্ট সাউন্ড সফট হয়। কেন ফার্স্ট হার্ট সফট হয়? এখানে ইনকম্পিটেন্স থাকে। ইনকম্পিটেন্স মানে ইনকমপ্লিট, মানে ক্লোজার, যে প্রপারলি এটা ক্লোজ হতে পারে না, সেই জন্য এটা ইনকম্পিটেন্স থাকে। বা ইনকম্পিটেন্স আসলে বলা উচিত না, ডেভিডসনের টার্ম অনুসারে ইনকম্পিটেন্স না দিয়ে রিগার্জিটেশন বলা উচিত। সেই জন্য মাইট্রাল রিগার্জিটেশন বা যেহেতু ইনকম্পিটেন্স বলছে সেক্ষেত্রে সফট হবে, এবং পোর্সোনাল হাইপারটেনশন না, এক্ষেত্রেও না, এটা এক্ষেত্রেও সফট হবে। এবং মাইট্রাল ইনকম্পিটেন্সে ফার্স্ট হার্ট সাউন্ড সফট হবে কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ড নরমাল থাকবে। পোর্সোনাল হাইপারটেনশনে সেকেন্ড হার্ট সাউন্ড সফট থাকবে। অতএব শুধুমাত্র এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হতে পারে, তার সাথে হিস্ট্রি মিলছে, দ্যাট ইজ হেডেক। যদিও মানে হাইপারটেনশনের সিমটম নাও থাকতে পারে, কিন্তু মানে মেজরিটি অফ দি কেসে অ্যাসিমটোমেটিক থাকে। যখন টিপিক্যাল সিমটম নিয়ে প্রেজেন্ট করে তখন হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। বিশাল বড় কোশ্চেন। A 40-year-old man presented with emergency department following a fall and head injury. This is his third fall in the past 12 months. এত কেন ফল পড়তেছে? এক বছরের মধ্যে 3 বার পড়ছে। He has a background of persistent atrial fibrillation, type 2 diabetes and Parkinson's disease. তো অনেকগুলো ডিজিজ আছে, ডায়াবেটিস, পার্কিনসনিজম, 70 বছরের মানুষ, এট্রিয়াল ফিব্রিলেশন। হি ইজ টেকিং অ্যাভেক্সিবান 5 মিলিগ্রাম বিডি, বিসোপ্রোলল 5 মিলিগ্রাম once daily, and cobendazole 100 milligram QDS, metformin 1 gram BD. CT head reveals no acute findings. What is the most appropriate management regarding this anticoagulation? অ্যান্টিকোয়াগুলেশনের জন্য তার কি ম্যানেজমেন্ট করবেন আর কি। এখন মানে কি করতে হবে যে তার হলো পার্কিনসন, স্টপ অ্যাপেক্সিবান ফর নাও and optimize his Parkinsonism treatment and consider restarting in 6 months. কারণ সে বারবার পড়ে যেতেছে, বারবার ফল হইতেছে তার, এবং সেই ক্ষেত্রে যে ফলের জন্য যে কারণ, সেই কারণের যদি মানে ই করি, তাহলে আমাদের 3টা কারণ আছে, একটা ডায়াবেটিস, একটা পার্কিনসনিজম, আর একটা হইতেছে তার এট্রিয়াল ফিব্রিলেশন। এখন এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য এখন সেইটার মানে ট্রিট কিভাবে করা যাবে, তার যদি এটা অ্যাপেক্সিবাম যদি বন্ধ করে মানে পার্কিনসনিজমের যদি চিকিৎসা কন্টিনিউ করে এবং 6 মাস পরে রিস্টার্ট করলে হতে পারে। সুইচ টু অ্যাসপিরিন না, এই ক্ষেত্রে অ্যাসপিরিনে সুইচ করলে তার প্রিভেন্ট করবে না, রিকারেন্ট যে অ্যাটাক গুলো আছে প্রিভেন্ট করবে না। স্টপ অ্যান্টিকোয়াগুলেশন বন্ধ করারও দরকার নেই। তারপরে হলো মানে আর হলো স্টপ অ্যাপেক্সিবাম ফর নাও and optimize Parkinsonism and consider starting offering 6 months পর না, কন্টু অ্যাপেক্সিবাম মানে এটাও না, তাহলে অপটিমাইজ করে কনসিডার করলেই মানে চিকিৎসাটা চলবে। এক্ষেত্রে মানে রিপিটেড ফলের কোশ্চেন অ্যান্সার করলে হবে। Which of the following pathologies can be associated with early diastolic murmur? Early diastolic murmur এর সাথে কোনটা থাকবে? লং কিউটি সিনড্রোম না, মারফান সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, সেই ক্ষেত্রে হবে। মাইট্রাল ভালভ প্রলাপস না, সেক্ষেত্রে মাইট্রাল ভালভ প্রলাপসে যেটা অ্যাওর্টিক ভালভ ইনভলভ না, মাইট্রাল ভালভ ইনভলভ, সেক্ষেত্রে হতে পারে ক্লিক মানে সিস্টোলিক ক্লিক থাকে যেটা, এবং মায়োটনিক ডিস্ট্রফি না, এবং উলপার্কিনসনিজম হোয়াইট ডিজিজ না। অতএব মারফান সিনড্রোম একমাত্র কারণ হতে পারে। 16 a 41-year-old man admitted with left-sided pleuritic chest pain. He had a dry cough and reports that pain is relieved by sitting forwards. তাহলে তো pericarditis, কারণ dry cough আছে, pleuritic pain আছে, reports that pain is relieved by sitting forwards. কারণ pericarditis এর পেইন শুলে বাড়ে, বসলে কমে যায়। For the first 3 days, he had been experiencing flu-like symptoms.
Good. Given the likelihood diagnosis, what is the most likely findings on ECG? ও diagnosis জিজ্ঞাসা করে না, ECG এর finding কি হবে? এটা wide spread ST segment elevation হবে, তাই বলবে a large S wave in lead 1 and Q wave in lead 3 and an inverted T wave in lead 1, মানে S1 Q2 T3 না, S1 Q2 তে পালমোনারি এম্বোলিজম এর জন্য হওয়ার কথা, এটা হবে না। atrial fibrillation না, এটাও জানে না। ওয়াইড স্প্রেডেড এসটি সেগমেন্ট ইলেভেশন, ইয়েস। আমরা যেহেতু এটা মনে করতেছি যে লেফট সাইডেড প্লুরেটিক চেস্ট পেইন, ড্রাই কফ আছে, ফ্লু লাইক স্টেট আছে এবং শুইটা বারে বসলে কমে যায়, অতএব এটা পেরিকার্ডাইটিস। এবং পেরিকার্ডাইটিস যেটা থাকবে সেটা এই ইলেভেশন থাকবে, ওয়াইড স্প্রেডেড এসটি সেগমেন্ট ইলেভেশন। একই সাথে ইনফেরিয়র এবং অ্যান্টেরিয়র লিড গুলোতে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, কোভিং আপওয়ার্ডস থাকবে এবং এটার কোনো চেঞ্জ হবে না সাধারণত। যে একইভাবে মানে একুট এমআই ইসিজি তে চেঞ্জ আসে, মানে আওয়ার্স টু মিনিটস টু ডেজ মানে ইসিজি তে চেঞ্জ আসবে, কিন্তু এটা দেখবেন যে পারসিস্টেন্ট একই রকম থাকতেছে, কোনো ধরনের চেঞ্জ আসতেছে না। and ST segment depression in the anterior lead, না ST segment এটা voice desperate ST segment elevation হবে, anterior lead এ না, ST segment depression হবে, কিন্তু generalized ST segment depression হবে, শুধুমাত্র AV এর ST segment elevation হবে, তো এটা হবে না। এবং hyper acute T waves, মানে hyper acute which is the most likely যদি বলে তাহলে একটা hyper acute T wave হতে পারে, কিন্তু একটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সরি এটাই হবে, এসটি সেগমেন্ট ইলেভেশন হবে, এটা ফলস হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে। A 65 years old with chronic kidney disease is found to be have a deficiency of antithrombin 3 after he presented to emergency department with left leg pain and swelling. A Doppler ultrasonogram scan of the left leg confirms a deep vein thrombosis. The patient is started on dabigatran. What is the mechanism of action of dabigatran? dabigatran কিভাবে মানে কাজ করে, which is the mechanism of action? It activates antithrombin 3 P2Y2 inhibitor, না P2Y2 dabigatran তো না, এটা ভুল করছি আমি, গ্লাইকোপ্রোটিন 2B ইনহিবিটর না, এটা ফলস, ডাইরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর and মানে ডাইরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটর। এটা ডাইরেক্ট dabigatran এটা হলো ইসের উপরে কাজ করে, ডাইরেক্ট ফ্যাক্টর 2 এর উপরে কাজ করে, থ্রোম্বিন ইনহিবিটর, এটা যে ট্রু মানে ডি ট্রু, আর যেখানে P2Y2 ইনহিবিটর এটা ভুল হয়ে গেছে, এটা আমরা কারেকশন করে ফেলি, এখানে P2Y2 ইনহিবিটর না, P2Y2 ইনহিবিটর P2Y12 ইনহিবিটর হইতেছে ক্লোপিডোগ্রেল, মানে অ্যাক্টিভেটস অ্যান্টিথ্রোম্বিন 3 না, এটা হলো হেপারিনের কাজ, আর P2Y2 ইনহিবিটর এটা ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেল এবং মানে টিকাগ্রেল এবং পাসুগ্রেলের কাজ। এবং গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিটর এটাও না, এটা অ্যাবসেপসিম্যাপের কাজ, ডাইরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর এর আগের বারে আমরা দেখাইছিলাম যে থ্রোম্বিনকে ইনহিবিট করে, এবং ডাইরেক্ট ফ্যাক্টর 10 অ্যাক্টিভ ইনহিবিটর, এটা হলো আসলে হেপারিনকে সে অ্যাক্টিভ অথবা রিভারক্সাবান এই ক্ষেত্রে কাজ করে, ডাইরেক্ট ফ্যাক্টর 10 এর উপরে যদি কাজ করে। ওকে, 18 years old man with a history of palpitation, presents with a painful left leg. On examination, pulse is 80 per minute, irregular, blood pressure 170/96 millimeter of mercury, left leg is pale, cold, and sensation is reduced. মানে arterial obstruction তৈরি করে দিছে। The popliteal, dorsalis pedis, and posterior tibial pulse cannot be felt. Only her regular medication is aspirin.
হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? দেখেন এই ক্ষেত্রে যে জিনিসটা করছে 80 years old man who stop palpitation and presents with painful legs, and এক্সামিনেশনে তার যে আর্টেরিয়াল যে ব্লাড যে ক্লোট যেটা হলে যে ইস্কেমিয়া তৈরি হয় সেই ইস্কেমিয়া গুলো তৈরি আছে, তার পেইন, কোল্ড, সেন্সেশন রিডিউসড আছে এবং আর্টেরিয়াল লাইনগুলো অপশনাল বন্ধ আছে। হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এক হলো একুট আর্টেরিয়াল প্লাক রাপচার উইথ লোয়ার লিম্ব ইস্কেমিয়া। যেহেতু আমরা দুইটা হিস্ট্রিতে বলছি যে হিস্ট্রি অফ প্যালপিটেশন এন্ড এইটা যেহেতু বলছি, অতএব আমরা এখান থেকে একটা এম্বোলাসকে আমরা নিয়ে যে থ্রম্বো এম্বোলিজম করার মানে চিন্তা করব, আর্টেরিয়াল প্লাক রাপচার বা স্পন্টেনিয়াস রাপচারের জন্য না। ডিপ ভেইন থ্রম্বোসিস উইথ সেকেন্ডারি reduction in the arterial blood flow, and dissection of the femoral artery due to uncontrolled hypertension, and peripheral embolism with lower limb ischemia. এটা হবে যে peripheral embolism with lower limb ischemia যে এখানে হবে, এবং reduced lower limb perfusion due to cardiac failure and digoxin। না, এটাও না। তাহলে এটা আমরা একটা এম্বোলিজমের মানে সৃষ্টি করে আমরা মানে লোয়ার লিম্ব ইস্কেমিয়া তৈরি হয়েছে। তাহলে ডিপ ভেন থেকে হয় নাই কেন? ডিপ ভেন থেকে যদি এটা পাত থেকে ছুটে আসতো তাহলে এটা মানে হইতো না। ওই যে ডিপ ভেন হবে না, তার কারণ হতেছে এখানে ওই যে কোল্ড, তারপরে পেইল এবং সেন্সেশন রিডিউসড এইগুলো সাধারণত হয় না ডিপ ভেনে, অ্যাজ এ হোল মানে সোয়েলিং তৈরি আছে এবং ইউনিলেটারাল সোয়েলিং থাকে। A 31-year-old smoker seen in the emergency department with a 3-day history of worsening left-sided pleuritic chest pain associated with worsening shortness of breath. Chest pain এবং shortness of breath দুইটাই আছে। He has no past medical history. Good. His observations are blood pressure 78/46 millimeter mercury, saturation 81, ব্লাড প্রেশার কম, স্যাচুরেশন কম, এবং 8 লিটার পার মিনিট ভায়া অক্সিজেন মাস্ক, হার্ট রেট 147, ওর অনেক বেশি হার্ট রেট, অ্যান্ড টেম্পারেচার 37, এটা আবার কম ডিগ্রি সেলসিয়াস। হি ইজ ক্লামি, পেইল অ্যান্ড আনওয়েল। For examination of the lung valves is normal, and ECG shows sinus tachycardia with right strained rhythm. এখানে তোমার S1 QT T3 বলে তোমরা বুঝে যেতা, সেই জন্য আর এটা না বলে বলছে sinus tachycardia যেহেতু 147 with right heart strain. He was not respond to adequate fluid resuscitation after applying the high flow oxygen. What is the best course of action? Underwent computed tomography, pulmonary angiogram. হ্যাঁ, আমরা এটা এই যে সিনারিওটা আছে সেই সিনারিওটা যেটা মিলে চেস্ট পেইন, অক্সিজেন স্যাচুরেশন কম, শর্টনেস অফ ব্রেথ আছে, কিন্তু লাং বেস ক্লিয়ার আছে, টেকিকার্ডিয়া আছে এবং টি ইনভার্সন আছে। এই সবগুলো যদি আমরা এই ফিচার একসাথে মিলাই তাহলে পালমোনারি এম্বোলিজমের সাথে মিলে 30 মানে ওল্ড ইয়ার্স স্মোকার্স যেহেতু আছে আমাদের এক্ষেত্রে মানে সিটি এনজিওগ্রাম যেটা যদি আমরা করতে পারি, পালমোনারি সিটি এনজিওগ্রাম করলে মানে খুব প্রম্পটলি অ্যান্সার দেওয়া যাবে। এবং ইন্টারভেনাস ফ্লুইড রিসাসিটেশন এন্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, টেম্পারেচার নরমাল, কাজে এটা লাগবে না। ইন্টারভেনাস অ্যালটিপ্লেস আমরা ডায়াগনোসিস করতে পারি নাই, এবং ইন্টারভেনাস অ্যালটিপ্লেস আমরা দিতে পারি সেই ক্ষেত্রে যদি কার্ডিওজেনিক শকে থাকে পেশেন্ট এবং হেমোডাইনামিক আনস্টেবিলিটি থাকে সেই ক্ষেত্রে। এবং আর্জেন্ট ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি না, খুব একটা আর্জেন্ট এটার দরকার হয় না, এটার চেয়েও দরকার হলো সিটি মানে পালমোনারি এনজিওগ্রাম। অ্যাডমিশন ফর ট্রিটমেন্ট ডোজ অফ লো মলিকুলার ওয়েট হেপারিন না, লো মলিকুলার হেপারিনের জন্য ভর্তি হওয়ার দরকার হয় না, তাহলে একটাই সিটি pulmonary angiogram. And 50 years old man assessed because of 3 weeks of fever and influenza-like symptoms. Examination findings are tachycardia, heart rate is 105 per minute,
and a large pulse pressure BP 140 by 45 millimeter of mercury. Wide pulse pressure অতএব এটা আমার aortic regurgitation এর দিকে যাবে. Initially it was thought a murmur was present, but repeated examination reveals no murmur. Investigation reveals no evidence of cyst or urinary infection. What is the most compatible with acute myocarditis? না, acute myocarditis যদি থাকে সেক্ষেত্রে হার্ট ফেইলিউর থাকবে এবং কার্ডিওজেনিক শক থাকবে পেশেন্টের। তারপর একুট ভাইরাল প্যানক্রিয়াটাইটিস, না, প্যানক্রিয়াটাইটিস এর ফিচার এভাবে থাকবে না, এটা স্ক্রুসেটিং পেইন থাকে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অ্যাক্টিং মানে অ্যাফেক্টিং দ্য অ্যাওর্টিক ভালভ, সেটা হতে পারে যেহেতু মানে অ্যাওর্টিক ওই যে পালস প্রেসারের এই আছে, ডিফারেন্সিয়েশন আছে এবং ফিভার এটা লাগে আছে সেই জন্য, এবং লার্জ পালস প্রেসার আছে এই এক্সামিনেশন সেই জন্য। তারপরে হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এফেক্টিভ দি ট্রাইকাসপিড ভালভ, না, ট্রাইকাসপিড ভালভে প্রেসার এরকম কমবে না। ইনফ্লুয়েঞ্জা, শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জায় টেকিকার্ডিয়া, তারপর লার্জ পালস প্রেসারের সম্ভব না। পালস প্রেসার, টেকিকার্ডিয়া এবং মানে চেঞ্জিং মারমার, কারণ প্রথমে মনে করছে মারমার আছে, পরে মারমার দেখে না নাই, এই যে চেঞ্জিং মারমার যেগুলো আছে সেই সমস্ত সবকিছু মিলে যদি আমরা দেখি, এবং ফিভারটা 3 সপ্তাহের একটা জ্বর, সেই 3 সপ্তাহের জ্বরটা এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর সাথে উইথ অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্টের সাথে ভালো সেট হয়। Mr. Brown is a 62 years old man with colon cancer. Good. He is undergoing adjuvant chemotherapy. However, in the past 6 months, he suffered 4 deep vein thrombosis. That means repeated deep vein thrombosis হইতেছে, despite being optimum anticoagulant. মানে despite optimum medical management, তার এই ট্রিটমেন্ট আছে, অতএব তাকে নেক্সট হলো ইন্টারভেনশনে যাইতে হবে। ফেইলিওর অফ মেডিকেল ম্যানেজমেন্ট মনে হয় সেটাই বুঝাইতে চাইতেছে। উইথ দি ম্যাক্সিমাল ডোজেস অফ দ্য ডেভিগাট্রান on one occasion he suffered DVT during the treatment with deltapyrin, that is means low molecular weight heparin. He has been admitted with symptoms of another DVT. আসলে এই যে মানে কোশ্চেনটা তৈরি করা হয়েছে, এই কোশ্চেনটা আমাদের দেশ থেকে আসলে নেয় নেই, স্যাররা এটা নিচ্ছেন বাইরের এমআরসিপি অন্য কোনো বই থেকে, কারণ ডেল্টা পাইরিন আমাদের দেশে ইউজ করা হয় না, ডেল্টা পাইরিন আমাদের দেশে নাই। কাজে এই কোশ্চেন গুলা আসলে মানে প্র্যাকটিক্যাল সিনারিও থেকে নেওয়া না, এটা এমআরসিপি অথবা ওই যে সমস্ত যে আপনারা বইগুলো পড়েন অথবা মানে ইসের জন্য ইউএসএ মিলি অথবা মানে ফ্ল্যাপ পরীক্ষার জন্য পড়েন, সেই সমস্ত জায়গা থেকে স্যারেরা এই কোশ্চেন গুলা কাট টু কাট করে দিছে। এর আগের যেটাও দেখছি যে ফন্ডাপেরিনক্সের কথা বলছে, ফন্ডাপেরিনক্সে একই জিনিস আসছে, কারণ যে এই জিনিসগুলো আমাদের দেশে নাই, আমরা ইউজও করি না, কারণ ডেল্টা প্যারিনের চেয়ে লো মলিকুলার ওয়েট অ্যানক্সাপ্যারিন ক্লেক্সেন অনেক মানে ভালো, সেই জন্য আর ইউজ করা হয় না। And he has been admitted with symptoms of another DVT. How should his DVT be treated? আমার মানে স্যার এখানে যে কথাটা বোঝানোর চেষ্টা করছে যে রিপিটেড ডিবিটি উইথ অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট, দ্যাট মিনস ফেইলিওর অফ মেডিকেল ম্যানেজমেন্ট, তার মানে ইন্টারভেনশন করতে হবে, ফিল্টার লাগাই দিতে হবে। অ্যাড অ্যাবেক্সিবেন টু দিস প্রেসক্রিপশন, না। ইনিশিয়েট এন্ড অফ লাইফ থেরাপি উইথ মানে প্রিপেয়ার ফর ফ্যামিলি, না। এটা ইনক্রিজ দি ডোজ অফ ডেভিগেট্রান, না। তারপরে হলো প্রেসক্রাইবড থ্রোম্বো এম্বোলিক ডিটারেন্ট স্টকিংস, না, অ্যাপ্রোপ্রিয়েট না। ইনসার্ট এ ইনফেরিয়র ভেনা কাভা ফিল্টার, ইয়েস, ইন্টারভেনশন করা যায়। তার মানে ইনফেরিয়র ভেনা কাভার এইখানে একটা ফিল্টার লাগাই দেওয়া যায় যে যে থ্রোম্বোটিক যে এইগুলো আছে সেগুলো না যাওয়ার জন্য, মানে হোয়াট শুড বি দি ট্রিটেড। আর যদি একাধিক মানে অপশন থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে এইগুলো মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে হলো ওই যে এটা আছে, করতে পারবেন আপনারা, স্টকিংস যেগুলো আছে এইগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু একটা যদি হয় তাহলে ইনসার্ট ভেনা কাভা ফিল্টার।
22. How will you assess a 62 years old man 2 days after treatment for anterior myocardial infarction? On examination, she is tachycardic and tachypneic, and his harsh systolic murmur radiate to the right side of the chest. অতএব তার একটা সিস্টোলিক মারমার তৈরি হয়েছে, এটা কি মাইট্রাল রিগার্জিটেশনের মারমার, না ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মারমার, না হলো ফ্রি ওয়াল রাপচারের মারমার, সেটা হলো ইন্ডিকেট করবে তার সাইট এবং লোকেশন। এটা যদি এক্সিলের দিকে যায় তাহলে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার, যদি এটা রাইট সাইড অফ দি চেস্ট ওয়ালের দিকে আসে তাহলে এটা ভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টালের রাপচারের জন্য হবে। A harsh systolic murmur radiate to the right side of the, there is a fine inspirating crepitation audible at the lung base. What is the most explanation for these findings? Aortic incompetence, na. Left ventricular free wall rupture, na. Papillary muscle rupture and mitral incompetence, na. কারণ papillary muscle rupture and mitral incompetence হলে এটা mitral regurgitation murmur থাকতো এবং রেডিয়েট করতে এক্সিলায়। এবং পোস্ট ইনফেকশন পেরিকার্ডাইটিস উইথ পেরিকার্ডিয়াল রাব, না পেরিকার্ডিস এবং পেরিকার্ডিয়াল রাবে সিস্টোলিক মারমার, রাপচার অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইয়েস দিস মে বি দি পসিবল এক্সপ্লেনেশন, যে এটা রাপচার হতে, এবং রাপচার গুলো সাধারণত 48 আওয়ার্স পরই হয় এবং সেখানে আমাদের হিস্ট্রির সাথে খুবই ভালোভাবে মিলে, যেটা 2 দিন পরে এই মানে মারমারটা দেখা দিয়েছে। এটা কিরকম হয় ক্লিনিক্যাল এক্সামিনেশনে, আপনি প্রথম দিন সার দেখে গেলেন যে ভালো আছে, কোনো কিছু নাই, থার্ড ডেতে যে দেখলেন ইনভেরিয়েবলি পেশেন্ট একটা সিস্টোলিক মারমার ডেভেলপ করছে, এট দি সেম টাইম পেশেন্ট একুট ফেইলিওর ডেভেলপ করে এবং পেশেন্ট একুট এবং হাইপারটেনশনে চলে যায়, পেশেন্ট শকে চলে যায়। এরকম যে অবস্থাগুলো থাকে এগুলো পেশেন্ট গুলো ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট এবং একটা ডাইনামিক মানে পেশেন্টের রেসপন্সের জন্য দরকার। ইনভেরিয়েবলি এই পেশেন্ট গুলোই হলো মানে ক্যান্ডিডেট যে সমস্ত জায়গায় আর্জেন্ট এনজিওগ্রাম করার পরে এমার্জেন্সি রিপেয়ার বা বাইপাস সার্জারি খুব জরুরি দরকার হয়। প্রয়োজন হলে সিভিসির সাথে বাইপাস, অথবা যদি করোনারি আর্টারি লিশন না থাকে সেরকম, তাহলে সেক্ষেত্রে এই থাকবে। কিন্তু ইনভেরিয়েবলি এমআই তো, এমআই এর পরে এরকম থাকে, এটা সিভিসি এবং রিপেয়ার একত্রে করা যায়। আর 2টা কোশ্চেন, 25টা কোশ্চেন করে আমরা শেষ করতে চাই। It 35 years old female has paroxysmal atrial fibrillation and was successfully treated with DC cardioversion. Good. A cardioversion 1 week ago. She is now resultant on or recently on মনে হয়, অথবা she is now on warfarin, and a subsequent post cardioversion echocardiogram shows no structural abnormality. How long should warfarin be continued? এটা কতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন? কিন্তু প্যারাক্সিসমাল এট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং তার কোনো ধরনের আপনি সে পান নেই, কার্ডিয়াকে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি পান নেই এবং এটা জানা যায় না যে কি আসের জন্য। সেটা 3 মাস না, মানে স্টপ ইমিডিয়েটলি না, প্যারাক্সিসমাল এটা কন্টিনিউ করতে হবে ইনডেফিনিট পিরিয়ড পর্যন্ত, এবং যতক্ষণ পর্যন্ত এট্রিয়াল ফিব্রিলেশন থাকে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ইনডেফিনিটলি। A 60 years old man with past medical history of aortic stenosis is reviewed in clinic. Which one of the following features should most guide the timing of the surgery? Symptoms of the patients. বলছে যে মানে কোনটা বলছে, who is on, একটা যদি বলে তাহলে সেক্ষেত্রে মানে লেফট ভেন্ট্রিকুলার রিজেকশন ফ্র্যাকশন এবং সিমটম দুইটা মানে খুব মানে ট্রু, এবং দুইটা ট্রুর যদি মধ্যে যদি আপনারা যদি মানে একটা যদি বেছে নিতে বলে তাহলে সেক্ষেত্রে মানে একটাই হবে, সেটা হইতেছে লেফট ভেন্ট্রিকুলার রিজেকশন ফ্র্যাকশন। আর যদি একাধিক বলে তাহলে অনেকগুলো আসবে। Which one of the following features would most guide the timing of surgery? এটা হলে আমাদের ওয়ান যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে এলবি ইজেকশন ফ্র্যাকশনটা, কারণ এলবি ইজেকশন ফ্র্যাকশন 50 নিচে যখনই আসবে সেই ক্ষেত্রে মানে পেশেন্টকে অপারেশনের জন্য যেতে হবে।
কারণ লেফট ভেন্ট্রিকুলার রিজেকশন ফ্র্যাকশন ইজ এ সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রেডিক্টর ফর অপারেশন। এই ক্ষেত্রে মানে আর কোনো বিবেচ্য বিষয় নাই। এরপরে যে একাধিক সংখ্যা আসলে পেশেন্টের সিমটম, সিভিয়ারিটি এন্ড কমপ্লিকেশনস আদার্স গুলো আসবে। হ্যাঁ, শেষ করতে চাই যে 1 ঘন্টার মতো হয়েছে। আজকে অনেকগুলো করার কথা ছিল, প্রায় 50টার মতো যদি করতে পারতাম তাহলে অনেক লাগবে টাইম, সেটা বাদ দিয়ে আজকে নেক্সট দিনে আবার করব। Which is the following physical sign is associated with left ventricular failure? এটা আমরা মানে শর্ট কোশ্চেনের অনেকবার বলছি, সেই ক্ষেত্রে বলছে a gallop rhythm with fourth heart sound, না। a gallop rhythm with third heart sound, this is the typical features of acute মানে heart failure. a loud second heart sound, এটা হলো হাইপারটেনশনের জন্য, এটা হার্ট ফেলিয়ারের জন্য না। a quite fast heart sound, quite fast heart sound হলো mitral regurgitation এর জন্য। fixed splitting of the second heart sound, again এটা aortic ASD এর জন্য। তো এইরকম মানে এই ফাইন্ডিংস গুলোর ভিতরে আছে, শুধুমাত্র গ্যালেপ রিদম উইথ থার্ড হার্ট সাউন্ড একুট হার্ট ফেলিয়ার সাথে সেট হবে। আর এটা কি আছে, a 15 years old boy collapsed and dies while playing football in the school. He had no past medical history of note. Postmortem examination reveals asymmetrical concentric enlargement of the myocardial septum. মানে এই hypertrophic cardiomyopathy আছে। Given the likelihood of chance, what is the chance of his sister will have the same underlying process? 50% এর মতো হবে, 50% হবে, আর আদারওয়াইজ আদার গুলার মানে ই হবে। ACM এ সাডেন কার্ডিয়াক ডেথে সিবলিংস এর ভিতরে মানে 50% চান্স থাকবে। And which one of the following is at least associated with aortic regurgitation? মানে which one of the following is least associated with aortic regurgitation? সবগুলো aortic regurgitation করে, কোনটাই শুধুমাত্র aortic regurgitation করবে না? সেটা মানে রিউমেটিক ফিভার করে, অতএব এটা ফলসে যাবে। উইলস ডিজিজ এটা করে না, এটা অন্য জিনিস, সিস্টেমিক ডিজিজ। সিফিলিসে সিফিলিটিক অ্যাওর্টাইটিস করে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ মানে পসিবল, পোস্ট রিউমেটিক ডিজিজ পসিবল। এই সবকটাই মানে করে, শুধু লিস্ট মানে অ্যাসোসিয়েটেড, কোশ্চেনটা একটু ঘুরে দিয়েছে, নেগেটিভ করে দিয়েছে। হুইচ ওয়ান অফ দিস লিস্ট অ্যাসোসিয়েটেড, যেটা মিথ্যা সেটাই সত্য, সেই জন্য উইলসন ডিজিজটা হবে সত্য। তারপর a 55 years old man with type 2 diabetes presents with 1 hour history of severe central chest pain. Which of the following statement is true? A normal baseline troponin and elevated 6-hour troponin level is suspicious of myocardial infarction. হ্যাঁ, যদি নরমাল বেসলাইনে থাকে কিন্তু 6 ঘন্টা পরে যদি আবার বাড়ে তাহলে সেটা myocardial infarction এর সাইজ হয়। A normal ECG excludes myocardial infarction. Totally wrong. A normal ECG does not exclude myocardial infarction. This is always mandatory. When ECG may be normal, patient may be abnormal, patient may be abnormal, ECG may be normal. তো এটার সাথে ইসিজির সাথে কিছু না, রুল অফ 50, মানে 50% পেশেন্টের ইসিজি মানে নর্মাল থাকতে পারে। A normal initial troponin level excludes myocardial infarction. এটাও না যে প্রথমবার নরমাল হইলো তার যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নরমাল হবে তা না, বরং যদি প্রথম ট্রোপোনিন যদি নরমাল থাকে এবং এটা যদি তোমাকে উল্লেখ করে দেয় যে 3 ঘন্টা পর আমি একটা ট্রোপোনিন ভ্যালু করছি সেটা নরমাল আসছে, তাহলে তুমি বলতে পারো যে ইটস ভার্চুয়ালি এক্সক্লুড বা ইটস রুল আউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কিন্তু 3 ঘন্টা না যদি বলে তাহলে তুমি পারবা না, অ্যাকর্ডিং টু নিউ গাইডলাইন 2020 ESC। এবং যদি পরপর দুইটা, এবং যদি প্রথম ট্রোপোনিন নরমাল, সেকেন্ড ট্রোপোনিনও নরমাল, ইভেন যদি 1 ঘন্টা ডিফারেন্সও যদি নেওয়া থাকে এবং এই দুইটা নরমাল হলে এটাও ভার্চুয়ালি এক্সক্লুড করে যে না এটাও মানে হার্টের অসুখ না। কিন্তু প্রথমটাই বেশি আছে, দ্বিতীয়টাই বেশি আছে, আরো বেশি আছে, তাহলে এটা ভার্চুয়ালি রুল ইন করে যে না এটা হার্ট অ্যাটাকই আছে। Failure of the chest pain to failure of the chest pain to resolve with nitrates confirms myocardial infarction. না, মানে নাইট্রেট দিলেই যে মানে না কমলেই যে এমআই সেটা ঠিক না। and T inversion on ECG confirms myocardial infarction, এটাও না। তাহলে টি ইনভার্সন হতে পারে অনেক কারণে, সিম্পল নরমাল ফিমেলদের টি ইনভার্সন থাকতে পারে, আমাদের যে মানে অ্যাবনর্মাল রিপোলারাইজেশন যে সিম্পটম গুলো আছে সেখানে থাকতে পারে,
অথবা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে থাকতে পারে, আপনারা দেখছেন। এবং এর আগেও আমরা যে অ্যারিথমিয়াজেনিক রাইট ভেন্ট্রিকেলে বলে আসছি, সেখানে B1 to B3 তে টি ইনভার্সন থাকতে পারে। অতএব টি ইনভার্সন ডাজ নট নিড, এবং যে এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা বোঝায় না। Which part of the jugular venous wave is associated with the opening of the tricuspid valve? আগের বারে বলছিলাম আমরা যেটা ওয়াই ডিসেন্ট যেটা আসবে সেটা, কারণ ওয়াই ডিসেন্টটা ট্রাইকাসপিড ভালভের সাথে ঢোকে। এক্স ডিসেন্ট না, এটা ডিউ টু এট্রিয়াল রিল্যাক্সেশন। বি ওয়েভ না, এটা ভেন্ট্রিকুলার মানে বিলিং এর জন্য। এ ওয়েভ না, এটা হলো এট্রিয়াল কন্ট্রাকশনের জন্য। সি ওয়েভ না, এটা হলো মানে ট্রাইকাসপিড ভালভ বালজিং এর জন্য। X descent, yes, it is due to opening of the tricuspid valves. Last question. You received the blood result of a 76-year-old man who took warfarin following a pulmonary embolism 2 months ago. He recently completed a course of antibiotic. INR is 8.4, very high INR. আমাদের টার্গেট ছিল INR হলো 2.5 থেকে 3.5 পর্যন্ত রাখা। When reviewing the patients, he is well, no bleeding or bruising. যদি না থাকে তাহলে আমাদের যে লাগবে না, অ্যান্টিডোট, স্পেসিফিক অ্যান্টিডোট দেওয়ার দরকার হবে না ব্লিডিং না থাকলে, অথবা আমাদের ট্রান্সফিউশনের দরকার হবে না, ভিটামিন কে ইনজেকশন দেওয়ার দরকার হবে না। What is the most appropriate action? Stop warfarin and restart when INR is 5. Plus give low molecular heparin, weight heparin until warfarin restart. Na, এটা false. Oral vitamin K plus stop warfarin plus repeat INR after 20. না, আমরা মানে oral vitamin K আমাদের প্রয়োজন নাই। Stop warfarin and restart when INR is 3. Yes, it may be. কারণ আমাদের INR রাখতে হবে 2.5 থেকে 3.5 এর মধ্যে। অতএব আমরা ওয়ারফেরিন স্টপ করব, 2 ডোজ মানে স্টপ করার পরে আমরা আবার রিপিট আইএনআর করব। রিপিট আইএনআর করে যখন দেখব যে আইএনআর 3 এর নিচে আসছে তখন আবার শুরু করব। স্টপ ওয়ারফেরিন এন্ড রিস্টার্ট আফটার 5 না, মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এন্ড রিস্টার্ট হেপারিন হোয়েন আইএনআর ইজ 5 না, এটাও না। 3 এর নিচে আসলে আমরা শুরু করতে পারবো। তো আজকে আমরা 30টা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই। নেক্সট ডেতে আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, আবার রবি, মানে মঙ্গল, বৃহস্পতিতে আমরা এইভাবে আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ, যদি আমাদের বড় ধরনের কোনো সমস্যা না থাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।